আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। জামালপুরে চুরি করতে গিয়ে র‍্যাব সদস্যের স্ত্রীকে গলায় ওড়না পেঁচিয়ে হত্যা। এলাকায় আতঙ্ক, জড়িতদের আটকের চেষ্টা করছে। সমবায়ের আমানত সংগ্রহের নামে বাড়ছে প্রতারণা। মানিকগঞ্জে 10 বছরে শত কোটি টাকা আত্মসাৎ। নজরদারি ঘাটতির সুযোগ নিচ্ছে। ভোট গ্রহণ হবে 2026 সালের ফেব্রুয়ারি মাসের 12 তারিখ রোজ বৃহস্পতিবার। ভোটে জয়ী হলে দল নয়, জনগণের সরকার গঠন করবে বিএনপি। মন্তব্য তারেক রহমানের। মিথ্যা বলে দেশবাসীকে বিভ্রান্ত করছে কেউ কেউ। আসসালামু আলাইকুম। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। 2 বছরের শিশু সাজিদকে এখনো উদ্ধার করা যায়নি। এর মধ্যে পেরিয়ে গেছে প্রায় 24 ঘন্টা। ফায়ার সার্ভিস জানিয়েছে গভীর গর্ত করে নিচের দিকে নামছেন ফায়ার ফাইটাররা। সহকারী পরিচালক দিদারুল আলম জানান, এ পর্যন্ত 45 ফুট গর্ত খোঁড়া হয়েছে। এই কার্যক্রম অব্যাহত রয়েছে। বুধবার দুপুরে উপজেলার কোয়েলহাট গ্রামে মায়ের সাথে হেঁটে যাওয়ার সময় গভীর নলকূপের খোলা মুখ দিয়ে ভেতরে পড়ে যায় সাজিদ। ঘণ্টা খানেকের মধ্যেই উদ্ধার অভিযান শুরু করে ফায়ার সার্ভিসের 3টি ইউনিট। এখন 8টি ইউনিট কাজ করছে। কূপের ভেতর অক্সিজেন সরবরাহের চেষ্টাও করেন তারা। এক্সকাভেটর দিয়ে মাটি খনন ও সুড়ঙ্গ তৈরি করে শিশু সাজিদকে উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছেন ফায়ার সার্ভিস। ভেকুর সাহায্য নিয়ে আপনাদের সকলের সার্বিক সহযোগিতা নিয়ে আমরা ওই 35 ফিট পর্যন্ত খনন কাজ প্রায় শেষের দিকে এসে গেছে। আমরা ওই পর্যন্ত গেলে আমরা বুঝতে পারবো যে কেন 6 ইঞ্চি বিশিষ্ট পাইপটা আর নিচে নামতেছে না। এটা যদি আমরা কুলে খুঁজে পাই, আলহামদুলিল্লাহ আমরা রেস্কিউ করে নিয়ে আসতে পারবো। আর না হলে আমরা সার্ভিশন ক্যামেরা দিয়ে তার অবস্থান কোথায় আমরা এটা নিশ্চিত করব। দর্শক, রাজশাহীর আপডেট জানার চেষ্টা করব। সহকর্মী তারেক মাহমুদ আমার সাথে যুক্ত আছেন মোবাইল ফোনে। তারেক, উদ্ধার তৎপরতা সম্পর্কে জানাবেন। আর ফায়ার ফাইটাররা শিশুটিকে পাওয়ার ব্যাপারে কতটা আশাবাদী এবং তাদের তৎপরতা কেমন চলছে জানাবেন। এখন পর্যন্ত তারা আশাবাদী, কারণ গতকালকে থেকে সারা রাত এবং আজকে সারা দিন কিন্তু তারা একসাথে মোট 8টি ইউনিট একসাথে কাজ করেছে এবং এখন পর্যন্ত 24 ঘন্টার বেশি পার হয়ে গেলেও কিন্তু এই পরিত্যক্ত যে নলকূপের থেকে পাইপ থেকে কিন্তু শিশু সাজিদকে উদ্ধার করা হয়নি এবং প্রায় 45 ফিট পর্যন্ত মাটি যে খোঁড়ার যে বিষয়টি সেটি কিন্তু ফায়ার সার্ভিসের যারা কাজ করছেন ফায়ার ফাইটার তারা উদ্ধার কাজ করেও কিন্তু শিশুটিকে পাননি এবং তারা এবারের ভোটে চ্যালেঞ্জ অনেক, সেসব উতরে যেতে সহায়তা দরকার সকলের। 80% ভোটার যদি ভোট দেয় তার মানে 10 কোটি ভোটার ভোট দেবে, আর 10 কোটি ভোটারের কিন্তু ব্যালট সংখ্যা হবে 20 কোটি এবং এটা কাউন্ট করতে প্রচুর সময় লাগবে। পলিটিক্যাল পার্টিরও কিন্তু একটা বিরাট ভূমিকা আছে, কারণ ইলেকশন কমিশনের একার পক্ষে ভালো নির্বাচন উপহার দেওয়া সম্ভব না। গণতন্ত্রের পথে আবারও ফিরতে যাচ্ছে দেশ, সে অপেক্ষায় সাধারণ মানুষ। রাসেল আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। জাতির উদ্দেশ্যে প্রধান নির্বাচন কমিশনারের ভাষণে তফসিলের বিস্তারিত থাকবে। আগারগাঁও নির্বাচন ভবনে রয়েছেন আমার সহকর্মী তানভীর মৌসুম। সেখানকার খবর তার মাধ্যমে জেনে নেব। তানভীর, তফসিল ঘোষণার বিষয়ে কোনো নতুন তথ্য কি আপনার কাছে রয়েছে কিনা জানাবেন। এরশাদ, আসলে তফসিল ঘোষণার ব্যাপারে নতুন তথ্য যদি জানতে চাই সেটির জন্য আমাদেরকে আর ঘণ্টাখানেক অপেক্ষা করতে হবে। এজন্যই যে 3টার সময় নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ একটি ব্রিফিং করবেন। তবে নির্বাচন কমিশনের জনসংযোগ শাখা থেকে বলা হচ্ছে যে পোস্টাল ব্যালটের বিষয়ে কিছু আপডেট জানানো হবে সেই ব্রিফিংয়ে। তবে সেখানেও আমরা জানার চেষ্টা করব যে তফসিল নিয়ে আরও নতুন কোনো তথ্য তফসিলের আগেই আসলে আমরা পেতে পারি কিনা। তবে বিগত দিনের তফসিল পর্যালোচনাগুলো দেখা যায় এর আগে যতগুলো নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে সেখানে আসলে যে বিষয়ের উল্লেখ থাকবে এবারও হয়তো সেগুলোরও উল্লেখ থাকবে। তবে এখানে কিছু বিষয় এবার ব্যতিক্রম থাকছে, যেমন এবারের নির্বাচনে গণভোট থাকছে, এবারের নির্বাচনে আউট অফ কান্ট্রি ভোটিং সিস্টেমের মাধ্যমে প্রবাসী ভোটাররা ভোট দিবেন এবং সেটি হচ্ছে পোস্টাল ব্যালটের মাধ্যমে এবং সেই পোস্টাল ব্যালট সিস্টেমটিও হচ্ছে একটি অনলাইন এবং ডিজিটাল এবং অ্যানালগ সিস্টেমের একটি হাইব্রিড সলিউশন এবং এগুলোই হয়তো দেখা যাবে এবারের নির্বাচনে। তবে আমরা দেখেছি যে এর আগে নির্বাচন কমিশনার আব্দুর রহমান আল মাসুদ তিনি কিন্তু বলেছেন
বলেছেন যে নির্বাচন কমিশনের যে প্রধান নির্বাচন কমিশনার তার নির্বাচনের তফসিলে যে ভাষণটি দিবেন সে ভাষণটি আসলে চূড়ান্ত হয়ে গেছে। সেই ভাষণে কি কি বলা হবে এবং সেই ভাষণের কিন্তু থাকবে রাজনৈতিক দলগুলোর কাছ থেকে সহযোগিতা চাওয়া হবে এবং ভোটারদের তরফ থেকে আসলে সহযোগিতার এই বিষয়গুলো থাকবে। এবং এর আগে আমরা দেখেছি যে কমিশনের প্রত্যেক সদস্যই কিন্তু বলেছেন যে তাদের একার পক্ষে এই পাহাড় সম কাজটি আসলে করা সম্ভব নয় এবং তারা অল্প দিনে আসলে যতটুকু যা করতে পেরেছেন সেগুলো বিষয়গুলো নিয়ে করতে বলেছেন এবং তাদেরকে আসলে অনেকগুলো চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয়েছে। আমরা দেখেছি গতকালকে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেন পুরো নাসিরউদ্দিন কমিশন এবং সেখানেও কিন্তু তারা রাষ্ট্রপতিকে তারা এই স্বল্প সময়ের মধ্যে আসলে কি কি করেছেন না করেছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের জন্য সে ব্যাপারেও কিন্তু তারা জানান। এবং এখানে বলে রাখি যে গতকালকে কিন্তু একটি ব্রিফিং এ নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ বলেছেন যে রাষ্ট্রপতি কিন্তু কমিশনের যে কার্যক্রম তার ব্যাপারে সামগ্রিকভাবে সন্তুষ্টি প্রকাশ করেছে এবং আমরা আজকে দেখতে পাবো যে আসলে এই যে তফসিলটি কিন্তু 6টায় হবে, সন্ধ্যা 6টায়, এবং সেটি কিন্তু আগের যে ভাষণটি এই ভাষণটি কিন্তু আগেই অর্থাৎ গতকালকেই কিন্তু রেকর্ড করা হয়েছে এবং আমরা দেখেছিলাম যে 4টার কিছু পর কিন্তু বিটিভির যারা ছিলেন তারা কিন্তু প্রধান নির্বাচনের কমিশনার রুমে গিয়ে এই তফসিলের ভাষণটি কিন্তু তারা রেকর্ড করেন। ইশরাত, ধন্যবাদ আপনাকে। তফসিল ঘোষণার মধ্য দিয়ে নতুন নেতৃত্ব ও প্রতিনিধিত্বশীল সংসদ গঠনের সুযোগ পাবে দেশ। এবার আওয়ামী আমলে নির্বাচন নয়, ভোট হবে নিরপেক্ষ। তাই জনগণের আস্থা অর্জন করতে হবে নেতাকর্মীদের। বিএনপির দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক অনুষ্ঠানে এসব কথা বলেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মুক্তিযুদ্ধের বিরুদ্ধে ঔদ্ধত্যপূর্ণ কথা বলে আরেকটি ফ্যাসিজম চাপানোর চেষ্টা চলছে বলে মন্তব্য করেন তিনি। মাঠ পর্যায়ে যাতে আপনারা বলতে পারেন আপনাদের রাজধানী খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে চলছে 7 দিন ব্যাপী বিএনপির দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক কর্মসূচি। দলের 8টি পরিকল্পনা জনগণের সামনে তুলে ধরতে নেতাকর্মীদের প্রশিক্ষণের এই আয়োজন। 5ম দিনের অধিবেশনে যোগ দেন সারা দেশ থেকে আসা বিএনপির মূল দলের দায়িত্বশীল নেতারা। এই নির্বাচনে আমাদেরকে পুরোপুরিভাবে জয়লাভ করতে হবে। উদ্বোধনী পর্বে বিএনপি মহাসচিব নির্বাচনের তফসিল ঘোষণার বিষয়টি উল্লেখ করে বলেন, এবার হবে সবচেয়ে কঠিন নির্বাচনী লড়াই। আজকে আবার আমরা একটা নতুন নির্বাচনের মধ্য দিয়ে নতুন করে বাংলাদেশে নেতৃত্ব সৃষ্টি করার সুযোগ পেয়েছি। পেছনের একটা টেনে নিয়ে যাওয়ার শক্তি, সেই শক্তির বিরুদ্ধে আজকে আপনাকে সামনের দিকে এগিয়ে যাওয়ার শক্তিকে জয়যুক্ত করতে হবে। ধর্মকে ব্যবহারকারী ও মুক্তিযুদ্ধ নিয়ে ঔদ্ধত্য দেখানো শক্তিকে অপশক্তি উল্লেখ করে তাদের রুখে দেওয়ার আহ্বানও জানান বিএনপি মহাসচিব। 1971 সালের প্রজন্ম নাকি নিকৃষ্টতম প্রজন্ম। কোন সাহসে এই কথাগুলো বলে তারা? আরেকটা ফ্যাসিজম অন্যদিক থেকে আমাদের উপরে চেপে বসতে চাইছে কিনা, এবং দুর্ভাগ্যজনকভাবে আমাদের প্রিয় ধর্মকে ব্যবহার করে তারা আজকে বাংলাদেশের মানুষকে বিভ্রান্ত করতে চাইছে কিনা। রাজনৈতিকভাবে, অর্থনৈতিকভাবে দৃঢ় অবস্থানের মধ্যে